রাখি রাইডার ব্লগে সবাইকে স্বাগত। আজ আমাদের বাহন বাইকটাকে নিয়ে বেরিয়ে পড়েছি উত্তরবঙ্গের উদ্দেশ্যে, দার্জিলিং, মিরিক, নেপাল এর উদ্দেশ্যে। এখন রাত প্রায় 1:30 বাজে। এবার আমরা তৈরি হচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাত্রি 2টোর সময় আমরা নিউ টাউন থেকে বার হলাম। নিউ টাউন থেকে মিরিকের দূরত্ব হলো 600 কিলোমিটার। নিউ টাউন থেকে বেরিয়ে বারাসাত হয়ে আমরা NH-12 ধরলাম এবং এখান থেকে আমরা কৃষ্ণনগর গিয়ে প্রথম আমাদের হল্ট করলাম। আমাদের কৃষ্ণনগর যেতে 2 ঘন্টা মতো সময় লেগেছিল। রাস্তা পড়েছিল 115 কিলোমিটার। বারাসাত থেকে কৃষ্ণনগরের দূরত্ব হলো 90 কিলোমিটার, যার মধ্যে 17 কিলোমিটার রাস্তা দেখলাম এখনও পুরোভাবে তৈরি হয়নি। এই রাস্তার মধ্যে বেশ কিছু জায়গায় আমরা জ্যামে পড়েছিলাম। কৃষ্ণনগরে এসে আমাদের বাহনটাকে একটু রেস্টে রেখে দিলাম, কেননা অতটা রাস্তা আসার পরে একটু চা না খেলে হয় না। এই যে শঙ্কর প্রতিষ্ঠিত মিষ্টান্ন ভাণ্ডারে সামনে এসে আমরা দাঁড়িয়ে পড়েছিলাম। আমরা কৃষ্ণনগরে কিছুক্ষণ হল্ট করার পর 4:30টার সময় আবার নর্থ বেঙ্গলের দিকে রওনা দিলাম। পুরো রাস্তাটাই NH-12 রাস্তাটা খুবই সুন্দর। নতুন যে বাইপাসগুলো চালু হয়ে গেছে, সব কটা বাইপাস সত্যি দেখার মতো রাস্তা। আমরা এখন আছি ফারাক্কা ব্যারেজের ওখানে। পাশ দিয়েই ট্রেন যাচ্ছে, আর ওই যে জলের স্রোতগুলো আটকানোর জন্য যে গেটগুলো লাগানো আছে ওগুলো দেখতে দেখতে আমরা গন্তব্যের দিকে চলতে লাগলাম। সকালের রাস্তাঘাটও খুব ফাঁকা ছিল, যার জন্য আমাদের একটু অসুবিধা হয়নি। দারুণ রাস্তা পেয়ে গেছিলাম, খুব ভালো লাগলো রাইড করে। NH-12 দু জায়গায় দেখলাম এখনও লেভেল ক্রসিং রয়েছে এবং সেখানে এখনও ওভারব্রিজ তৈরি হয়নি, কাজ চলছে বেশ জোর কদমে। মালদার আগে বা পরে বেশ 5টি জায়গায় দেখলাম এখনও ডবল লেন রাস্তা তৈরি হয়নি এবং সেখানে গাড়ির গতি বেশ কম। রায়গঞ্জ এবং ডালখোলা এইদিকে রাস্তাঘাট বেশ সুন্দর। পূর্ণিয়া মোড়ের পর কিশোরগঞ্জ পর্যন্ত রাস্তা একটু খারাপ আছে। ভোরবেলা চারিদিকটা নিস্তব্ধ নিরিবিলি, আর রাস্তাটাও সুন্দর একটা ভিউ পয়েন্ট যেন দেখা যাচ্ছিল, দেখতেও অপূর্ব সুন্দর লাগছিল। বাইকে গেছি আর রাস্তার ছবি তুলব না, এটা তো হতে পারে না। সেই জন্য আমি প্রায় সারা রাস্তায় ছবি তুলতে তুলতে চলে গেলাম উত্তরবঙ্গের দিকে। পূর্ণিয়া মোড় থেকে কিশোরগঞ্জের দিকে যাওয়ার দিকে বেশ কয়েক জায়গায় বাম্পার দেখলাম, যেটা হাই স্পিড গাড়ির পক্ষে বেশ অসুবিধার সৃষ্টি করে। উত্তরবঙ্গের কাছে আসতে আসতেই চা বাগান শুরু হয়ে গেছে। চা বাগানের অপূর্ব দৃশ্য দেখতে দেখতে আমরা চললাম পাহাড়ের উপরের দিকে। আমরা বাগডোগরায় পৌঁছেছিলাম দুপুর 3টে নাগাদ। সেখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর আবার মিরিকের উদ্দেশ্যে রওনা দিলাম। বাগডোগরা থেকে মিরিকের দূরত্ব প্রায় 44-45 কিলোমিটার মতো। আমরা এখন মিরিক যাওয়ার পথে এগিয়ে যাচ্ছি। একদিনে দার্জিলিং পৌঁছাতে যদি না পারি, সেই জন্য আমরা মিরিকে নাইট স্টে করে যাওয়ার প্ল্যান করেছিলাম। আর এর আগে আমার মিরিক যাওয়াও হয়নি, সেই জন্য মিরিকে থাকার একদিনের জন্য ট্যুর করে ফেললাম। মিরিক যাওয়ার পথে আমাদের পাহাড়ের ওই চড়াই উতরাই রাস্তা শুরু হয়ে গেল। মিরিকের রাস্তাঘাটও খুব সুন্দর, চারিদিকটা চা বাগান দিয়ে ভরা, আর দেখতেও বেশ ভালো লাগছিল। মিরিক যেতে যেতে আমাদের প্রায় বিকেল হয়ে গেছে। তার মধ্যে লাঞ্চ করার আমরা জায়গা খুঁজে পাচ্ছিলাম না, কেননা পাহাড়ের এই দিকটায় অতটা ভাতের হোটেল কিছু নেই। সেই জন্য আমার মনে হয় শিলিগুড়ির ওই দিক থেকে আসার সময় সবথেকে ভালো বেস্ট ভাত টাত খেয়ে তারপরে পাহাড়ের দিকে ওঠার। আমরা হঠাৎ করে প্ল্যান করেই মিরিকের উদ্দেশ্যে রওনা হই। আমাদের কোনো হোটেল বুকিংও করা ছিল না, তো যার জন্য আমরা মাঝরাতে বেরোই এবং তাড়াতাড়ি চেষ্টা করছিলাম মিরিকে আসতে, এবং আমাদের ইচ্ছে ছিল যে মিরিকের সামনে যে লেক আছে সেখানেই থাকার। আমাদের হোটেল বুকিং না থাকার একটা বড় সুবিধে হলো আমরা যখন যেখানে ইচ্ছে হয়েছে দাঁড়াতে পেরেছি। আমাদের কোনো চিন্তাও ছিল না যে ওই গন্তব্যস্থলে আজকে পৌঁছাতে হবে, সেখানে হোটেল বুকিং করা আছে। ভেবেছিলাম যদি কোনো জায়গায় পৌঁছাতে না পারি, রাস্তার যেখানে পারবো সেখানে একটা হোটেল নিয়ে আমরা থেকে যাব, আবার পরের দিনের জন্য যাত্রা শুরু করব।
হোটেল বুকিং থাকলে যেমন সুবিধে যে সেখানে গিয়ে হোটেল খুঁজতে হয় না, তাড়াতাড়ি গিয়ে রুমের মধ্যে গিয়ে ফ্রেশ হওয়া যায়, তেমন হোটেল না বুক করা না থাকলে আরেকটা বড় সুবিধে হলো যে কোনো চিন্তা থাকে না, যে কোনো জায়গায় গিয়ে যে কোনো হোটেলে থাকা যায়। বাগডোগরা থেকে যখন আমরা মিরিকের দিকে যাচ্ছিলাম তখন চারিদিকে প্রচুর চা বাগান দেখি। যখন যেখানে ইচ্ছা হয় চা বাগানে আমরা দাঁড়াই, ছবি তুলি। দূরে পাহাড়ও দেখতে পাচ্ছিলাম, খুব ভালোই লাগছিল আমাদের যাত্রাটা। চারিদিকে চা বাগান দেখতে দেখতে ভুলেই গেছিলাম যে চা বাগানের ভেতরে আমাদের ছবি তোলা হয়নি। সেই জন্য এখন আমরা চা বাগানের ভেতরের দিকে চলে গেলাম, গিয়ে কিছু ছবি টবি তুলে আবার রওনা দিলাম মিরিকের উদ্দেশ্যে। ছবি তুলতে তো আমি ভীষণ ভালোবাসি, ওই জন্য আমিও দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। সারাদিন জার্নিং করার পরে ছবি তুলতে তাও আমি ছাড়িনি। একই মুখের অবস্থা খুব একটা ভালো নয়, তাও ছবি তুলতে আমরা ছাড়িনি। এতটা জার্নিংয়ের পরে যা অবস্থা হয় সবার। বিকেল যখন 4টে সাড়ে 4টে আমরা পৌঁছে গেলাম মিরিকে। মিরিকটা দেখি বেশ ফাঁকা ফাঁকাই জায়গা। এখন যেহেতু গরমের ছুটি শেষ হয়ে গেছে, এখন ভিড়ভাট্টাটা একটু কমই আছে। পরের দিন দুজন মিলে সকাল সকাল মিরিক ঘুরতে বেরিয়ে গেলাম। এখন এই ভোরের বেলা এসে দেখি কোনো লোকজন চারিদিকে কেউ নেই। আমরা দুজনাই যেন ঘুরে ঘুরে বেড়াচ্ছি মিরিকে। সকালের মিরিকটা এত সুন্দর, এত অপূর্ব দেখতে যে বলার মতো না। আমরা এই প্রথম পাহাড়ে এসেছি, পাহাড়ের বৃষ্টিটা এই প্রথম আমরা উপভোগ করলাম। পাহাড়ে এর আগে গেছি, ভালো ওয়েদার পেয়েছি, বাট বৃষ্টির ওয়েদারটা আমরা কোনোদিন পাইনি, যার জন্য এত সুন্দর লাগছে। আর ওই যে দূরে মেঘগুলো দেখছেন, গায়ের ওপর দিয়ে চলে যাচ্ছে মেঘগুলো, খুবই ভালো লাগছে। মেঘ আর বৃষ্টির মাঝে এই পাহাড়টাকে খুব ভালো লাগছে, আমার তো অপূর্ব লেগেছে। তবে মিরিকটা যে এত সুন্দর হয়ে যাবে আমার কল্পনার বাইরে। মানে বৃষ্টিতে ওয়েদার যে এত ভালো লাগে পাহাড়ে বলার মতো না, খুবই ভালো লাগছে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, তার মধ্যে মেঘগুলো গায়ের মধ্যে আসছে, ভেসে ভেসে চলে যাচ্ছে, এটাই অপূর্ব দৃশ্য। একটু কুয়াশার মতো করেছিল, হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, দেখতেও বেশ ভালো লাগছিল পাহাড়টাকে। এটা হচ্ছে মা দুর্গা মন্দির, মিরিকের দুর্গা মন্দির। সিঁড়ি ভেঙে উঠতে উঠতে হাঁপিয়েই গেলাম। আমরা পৌঁছে গেছি দুর্গা মন্দিরে। অনেকটা সিঁড়ি পার করে চলে এসেছি দুর্গা মন্দিরে। ভোর ভোর উঠে মায়ের দর্শন পাওয়াটাও একটা সৌভাগ্যের বিষয়, সেটাও আমরা পেলাম। মিরিকি লেকের সামনেই আমরা হোটেল নিয়েছিলাম, 1100 টাকা নিয়েছিল। হোটেলের রুমের মধ্যে আমাদের টিভি ছিল না। ভালো ভালো হোটেলগুলো দেখছিলাম, 1500 টাকা 2000 টাকা বলছিল, তাদের অনেক রকমের সুযোগ সুবিধা ছিল। কিন্তু যেহেতু আমরা রাত্রি কাটাবো সেই জন্য বেশি ভালো হোটেল আমরা নেইনি। সকালে ঘুম থেকে ওঠার পর আমরা প্রথমে প্রাতঃভ্রমণ করি, তারপর আমরা মিরিক ঘুরতে বেরোই। আমাদের প্রথমেই যেটা যাই সেটা হলো মিরিক মনেস্ট্রি। এই মনেস্ট্রিটা বেশ বড় এবং আমাদের সৌভাগ্য আমরা যে সময় উপস্থিত হই সেই সময় ওদের প্রার্থনা চলছিল। সারাদিনে 3বার প্রার্থনা হয়। আমরা মিরিক থেকে বেরিয়ে এবার এসেছি গোপালধারা টি গার্ডেনে। গোপালধারা টি গার্ডেনে আমরা টিফিন করতে করতে জানতে পারলাম প্রথমেই যে নেপাল সারাদিনে ভ্রমণ করা যায় এবং সেটা খুব কম খরচে এবং বাইক নিয়ে সারাদিন ঘোরা যাবে। গোপালধারা টি গার্ডেনটাও খুব সুন্দর দেখতে, দেখে মনটা পুরো জুড়িয়ে যাবে। এই গোপালধারা টি বাগানের মধ্যে চা বিক্রি হচ্ছিল, আমিও চা কিনে ফেললাম।
পাহাড়ের রাস্তা, দুপাশে পাইন গাছ আর ঝিপঝিপে একটু একটু বৃষ্টি রাস্তাটার যেন একটা অন্যরকমই দৃশ্য তুলে ধরেছে। গোপালদারা টি গার্ডেন থেকে আমরা চা কিনে নিলাম এবং তারপর আমরা বেরিয়ে পড়লাম নেপালের দর্শন করার জন্য। এখানে যে লাইনটা দেখছেন এটা হচ্ছে পশুপতি মার্কেট যাওয়ার জন্য লাইন। পশুপতি মার্কেটটা হচ্ছে নেপালের ভেতরে, এর জন্য এরা এখানে আই কার্ড, ভোটার ইন্ডিয়ার যে কোনো ভ্যালিড ডকুমেন্ট জমা দিয়ে এখান থেকে পারমিট করে নিতে হয়। এই পারমিট করার পর নেপালের ভেতর প্রবেশ করা যায়। আমরা এখন নেপালে পশুপতি মার্কেটে আছি। আমরা কোন্নাম যাচ্ছি। নেপালে যাওয়ার জন্য এই রাস্তাটাই মানে বেস্ট। নেপালের রাস্তাঘাটও খুব সুন্দর। আমার তো বেশ ভালোই লেগেছে, যে কোথাও কিছু খারাপ আছে বা কিছু আছে সেরকম কোনো কথা নয়। তবে নেপালের রাস্তাটা আমার মনে হয় গাড়ি চলার জন্য বেশ ভালো। নেপাল ঘোরার জন্য কোনো পাসপোর্ট ভিসার প্রয়োজন হয় না। প্রথমে এখান থেকে একটা বানসার বা পারমিট করতে হয়, তারপর বাইক নিয়ে প্রবেশ করলে বা 4 চাকা নিয়ে গেলে একটা রোড ট্যাক্স কাটতে হয়। এছাড়া পঞ্চায়েতের একটা এটা হলো নেপালের বুদ্ধ পার্ক। আমরা এখন উঠছি নেপালের বুদ্ধ পার্কে। এই যে বড় স্ট্যাচুটা দেখছেন বুদ্ধ মূর্তির, এটাই হচ্ছে নেপালের বুদ্ধ পার্ক। নেপালের বুদ্ধ পার্কটা খুব সুন্দর। এখান দিয়ে একটা ব্রিজও করা আছে, যেটা চা বাগানে যাওয়া যায়। আমি এতটা উঠে হাঁপিয়ে গেছি। আমরা 150 টাকা দিয়ে পারমিট করেছিলাম এবং 320 টাকা দিয়ে রোড ট্যাক্স কেটেছিলাম সারাদিনের জন্য। নেপালের এই দিকে রাস্তাঘাটগুলো বেশ ফাঁকা, আর চারিদিকে চা বাগান ভরা আছে। মাঝে মাঝে তো পাইন গাছ আছেই, দেখতেই পাচ্ছেন। তবে লোক সংখ্যা এদিকটায় মনে হয় কমই থাকে। অনেক দূর দূর যাওয়ার পরে এই হয়তো জনবসতি দেখা যাচ্ছে। নেপালে ইন্ডিয়ান সিম চালু থাকে না, ফলে সেই জন্য গুগল ম্যাপ এখানে কাজ করে না। সেই জন্য একদিন নেপাল ভ্রমণের জন্য গুগলের জিপিএস ট্র্যাকিং সিস্টেমের ওপর ভরসা করে এখানে রাস্তাঘাটে চলাফেরা করতে হয়। নেপালে 7 দিন ভ্রমণ করার জন্য পারমিট পাওয়া যায়। সেক্ষেত্রে সবাই দেখছিলাম ওখানে নেপালের সিম কিনে নিয়ে ব্যবহার করছে। একদিন ভ্রমণ করার জন্য নেপালে জিপিএস ট্র্যাকিং সিস্টেম ব্যবহার করলেই যথেষ্ট। এখানে চা বাগানে কি সুন্দর মেয়েরা সব সারি সারিভাবে চা তুলছিল। এটা হলো নেপালের কর্নাম স্কাই ওয়াক। এই যে দেখছেন একটা সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হয়, এটা হচ্ছে স্কাই ওয়াক। পার হেড 200 টাকা, আর দুজন গেলে 400 টাকা। আমাদের দেশে 150 টাকা মানে হলো নেপালে 200 টাকা। ফলে নেপালে ঘুরতে গেলে খরচ কমই হয়। আমরা নেপাল থেকে বেশ কিছু মার্কেটিং করেছিলাম এবং চকলেট লজেন্স কিনেছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছিলাম। দেখলাম অনেক কম টাকাতে নেপালে মিটে গিয়েছিল। আমরা পশুপতিনগর থেকে মেন 3টে জায়গায় যাই, একটা বুদ্ধ পার্ক, একটা কান্নাম আর একটা স্কাই ওয়াক। পশুপতিনগর থেকে কান্নামের দূরত্ব প্রায় 17 কিলোমিটার মতো। প্রথমে পশুপতিনগর থেকে যাত্রা শুরু করার কিছুক্ষণ পরেই একটা বড় মার্কেট পড়বে। সেই মার্কেট থেকে বাঁ দিকে ঘুরে গেলে কান্নামে যাওয়া যায়। একটাই নেপালের রাস্তা, ফলে যাতায়াতের ওখানে খুব একটা কোনো সমস্যা হয় না। আমরা 1টার সময় পশুপতিনগর থেকে কান্নামের দিকে যাই এবং 4টের সময় কান্নাম থেকে আবার ইন্ডিয়াতে ফিরে চলে আসি। এখন আমরা কান্নাম থেকে ইন্ডিয়ার দিকে আসছিলাম। কান্নাম থেকে আরও 2 কিলোমিটার মতো রাস্তা গেলে তবে স্কাই ওয়াকের দেখা মেলে। আমরা স্কাই ওয়াক থেকে ঘুরে চলে আসি, আর যাইনি। আমরা যখন দার্জিলিংয়ের দিকে যাচ্ছিলাম তখন নেপালে যাওয়ার আমাদের কোনো প্ল্যানিং ছিল না। ফলে নেপাল সম্বন্ধে কোনো ডিটেলস ধারণা আমার ছিল না। ফলে আমরা বেশি দূর যাতায়াত করতে পারিনি। আমরা বাইকে এসেছিলাম বলে আমাদের জার্নিটাকে আমরা খুব এনজয় করতে পেরেছি। আমরা নেপালের কিছু জায়গা দেখার পরে এখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে ইন্ডিয়ার দিকে রওনা দিয়ে দিলাম। কেননা সন্ধ্যের পরে একটু অসুবিধা হয়ে যাবে নেপাল থেকে বেরোতে। সেই জন্য সন্ধ্যের আগে আগেই আমরা ইন্ডিয়ার দিকে রওনা দিয়ে দিয়েছি। পশুপতিনগর থেকে যদি তাড়াতাড়ি নেপালে প্রবেশ করা যায় তাহলে অনেক দূর নেপালে সারাদিন ঘোরা যায়। নেপালে একটাই সমস্যা, সেখানে ভারতীয় সিম চালু থাকে না, যার ফলে গুগল ম্যাপ সেখানে কাজ করে না।
নেপালে সবচেয়ে বড় সুবিধা হলো সেখানে ইন্ডিয়ান কারেন্সি এক্সচেঞ্জ করার প্রয়োজন নেই, খুচরো টাকা নেপালে ব্যবহার করা যায়। কিন্তু নেপালের টাকা যদি ইন্ডিয়াতে নিয়ে আসা হয় সেক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য আমার অনুরোধ, সবাই আপনারা খুচরো টাকা নিয়ে যাবেন, তাহলে নেপালে ঘুরতে কোনো সমস্যা হবে না। আজ আমাদের ভ্রমণ পর্ব এই পর্যন্তই থাকলো। আবার পরের দিন আমরা দার্জিলিং কিভাবে ভ্রমণ করেছি সেটা দেখাবো। আমাদের ভ্রমণ ট্যুর দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।